সকালে ঘুম থেকে উঠে পেপার পড়তে পড়তে বিতান ভাবতে থাকে, একটা টিউশনিতে তারা ঠিকমতো চলছে না। পেপারের খরচ, হাত খরচ সব মিলিয়ে তাকে আরেকটা টিউশনি করতে হবে বলেই মনস্থির করলো। পাড়ার কমল তাকে সে বলে রেখেছিল, যদি একটা টিউশনি পাওয়া যায়। একটা টিউশনি তার একান্তই জরুরি। পেপার পড়তে এইসব এলোমেলো চিন্তা ভাবনাগুলি মনের মধ্যে ঘুরতে থাকে। হঠাৎ পেপারের একটা খবরে তার চোখ আটকে যায়। একটি ছেলে ও মেয়ে আত্মহত্যা করেছে, তাদের প্রেমের সম্পর্ক বাড়ির লোক মেনে না নেওয়ায়। খবরটা পড়ে বিতান যেন বিরক্ত হয়। মনে মনে ভাবে, প্রেম না ছাই, এরকম প্রেম আবার হয় নাকি, যা না পাওয়ার জন্য মারা যেতে হয়। বিতানের বয়স প্রায় 18 বছর। এই 18 বছরের জীবনে তার কোনো মেয়ের প্রতি প্রেম জেগে ওঠেনি। কোনো মেয়েকে তার মনে হয়নি একে আমি ভালোবাসতে পারি। তাই ভালোবাসার ব্যাপারটা তার কাছে গোলমেলে। ভালোবাসার জগৎ থেকে সে অনেক দূরে বিচরণ করে। পেপার পড়া শেষ করে সে রাস্তায় বের হয়। দেখা হয় কমলদার সঙ্গে। কমলদা তাকে জানায় একজনকে পড়ানোর কথা। মনটা বিতানের খুশি হয়ে ওঠে। কমলদা জানায় কালকে তাকে সঙ্গে করে সেখানে নিয়ে যাবে। কল্পনার জগতে বাস করা বিতানের একটা অভ্যাস। নতুন বাড়িটায় যাওয়ার আগেই সে কল্পনা করে নেয় কেমন হতে পারে মেয়েটা, কেমন সে পড়াশোনায়। পরদিন কমলদার সঙ্গে বিতান উপস্থিত হয় বাড়িটায়, কিন্তু সেখানে গিয়ে তাকে নিরাশ হতে হয়, ফিরতে হয়। সেখানে গিয়ে জানতে পারে তাদের গৃহশিক্ষক আগেই রাখা হয়ে গেছে। সেখান থেকে নিরাশ হয়ে ফিরলেও বিতানের এক অদ্ভুত অভিজ্ঞতা সেদিন হয়েছিল। একটা মেয়ে সর্বক্ষণ তার মায়ের পিছনে বসে আর চোখে ভীরু চোখে তাকে দেখছিল। বিতানেরও কেন জানি মনে হচ্ছিল সেও যেন আর চোখে বারবার তাকে দেখছে। মনের মণিকোঠায় মেয়েটি একটু জায়গা সেদিনই দখল করে নিয়েছিল। সেই ভীরু চোখ, কৌতূহলী মুখ তার বাড়িতে এসে বারবার মনে পড়ে যাচ্ছিল। ভাবছিল, আহা, কত ভালোই না হতো যদি সে মেয়েটাকে পড়াতে পারত। বাড়ির অন্যান্য কাজ করতে করতেও বারবার তার মনে পড়ে যাচ্ছিল মেয়েটার কথা। কিছুতেই সে তাকে ভুলতে পারছিল না। এইভাবে কয়েকদিন চলে যায়। কিছুদিন পর শ্রীদের বাড়ি থেকে, মেয়েটির নাম শ্রী, পড়ানোর জন্য খবর আসে। খবরটা শুনে খুব আনন্দিত, আবার মনে মনে আশঙ্কাও ছিল, সে ঠিকমতো পড়াতে পারবে তো। শ্রী নাকি পড়াশোনায় খুব ভালো ছিল। বিতান নিজেও একজন মধ্যম মানের ছাত্র ছিল। আর এখন সে যাকে পড়ায় তাকে গাধা বললেও গাধার অপমান করা হয়, এমন মানের ছাত্রী। তবু সে এক কথায় রাজি হয়ে যায়, কারণ টিউশনিটা তার একান্তই প্রয়োজনীয় ছিল। আর মেয়েটার প্রতি এক নীরব আকর্ষণ তাকে ক্রমশ টেনে নিয়ে যাচ্ছিল তার দিকে। তাই টাকা, দিন, সমস্ত শর্তেই সে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় এক নতুন অধ্যায়। বিতান পড়ানো শুরু করে স্ত্রীকে। পড়াতে গিয়ে বিতান দেখে স্ত্রী সত্যিই খুব মেধাবী ছাত্রী। ছাত্রীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে ছাত্রীকে ভালো করে বোঝানোর তাগিদে সেও বাড়িতে নিয়মিত চর্চা শুরু করে। বিতানের দৈনন্দিন জীবনে একটা পরিবর্তন আসতে শুরু করে। বিতানের জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল আড্ডা। সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত এই আড্ডা। স্ত্রীকে ঠিকমতো পড়ানোর জন্য বিতানের আড্ডার কিছুটা সময় কমিয়ে নিজেকে প্রস্তুত করতে হতো। বন্ধুরা অবাক হয়ে যায় বিতানের এই পরিবর্তনে, কারণ বন্ধুরাও জানে প্রেমের প্রতি বিতানের বিমুখতার কথা। বন্ধুরাও ঠিক বুঝতে পারে না। যাই হোক, এইভাবে চলতে থাকে বিতান শ্রীর পড়াশোনা। চেয়ারে বসা বিতান আর খাটের একেবারে অপর প্রান্তে বসে থাকা শ্রী। মায়ের শত বলাতেও সে এক চুল সামনে এগোতো না। এইভাবে চলতে চলতে বিতান ক্রমশ বুঝতে পারে সে মন প্রাণ দিয়ে পড়াতে শুরু করেছে স্ত্রীকে। পড়ানোর মধ্যে সে এক অদ্ভুত মজা খুঁজে পেয়েছে। পড়ানোর আতিশয্যে সে অনেক সময় অদ্ভুত অদ্ভুত সব কাজ করে ফেলেছে। প্রচুর পরিমাণে হোমওয়ার্ক দিয়েছে, সামান্য হোমওয়ার্ক না দেওয়ায় প্রচণ্ড মেরেছে। পরে বাড়িতে এসে সে নিজেই নিজের এই অদ্ভুত আচরণের কোনো কারণ খুঁজে পায় না। পড়ানোটা তখন এমন পর্যায়ে চলে যায় যেন সারাদিনে মাত্র একটি কাজ, স্ত্রীকে পড়ানো। এইভাবে চলতে থাকে পড়ানো। আস্তে আস্তে বিতান বুঝতে পারে সে এক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে ভালোবাসায়। যে ভালোবাসায় তার কোনো বিশ্বাস ছিল না, সেই ভালোবাসা আস্তে আস্তে তাকে গ্রাস করতে থাকে। অবস্থাটা শেষ পর্যন্ত এমন পর্যায়ে দাঁড়ায় যে বিতান একদিন স্ত্রীকে না দেখে থাকতে পারতো না। প্রতিদিন তাকে দেখতে ইচ্ছে করতো। সপ্তাহে যে দিনগুলি তার পড়ানো থাকতো না, সেই দিনগুলি যেন কিছুতেই কাটতে চাইতো না। এই নিয়ে স্ত্রী অবশ্য তার একটা নামকরণ করেছিল, নীলমণি মাস্টার। রবীন্দ্রনাথ ঠাকুরের নীলমণি মাস্টারের যেমন শরীর খারাপ থাকতো না, কোনো বন্ধ থাকতো না, স্ত্রীও আমাকে নীলমণি মাস্টার মনে করত। নামকরণটা অবশ্য বিতানের খুব একটা খারাপ লাগেনি। এইভাবে চলতে থাকে বিতানের জীবন। বিতান ক্রমশ বুঝতে পারে সে যেমন স্ত্রীকে ভালোবাসতে শুরু করেছে, তেমনি স্ত্রীও তাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে।
এই সময় বিধান কল্পনার জগৎ থেকে বাস্তবের জগতে নেমে আসে। বিধান বুঝতে পারে তার ও স্ত্রীর এই সম্পর্ক সমাজ বা পরিবার কেউ সেভাবে মেনে নিতে পারবে না। তাছাড়া স্ত্রী তার থেকে অনেক ছোট, তাই বিধান আস্তে আস্তে নিজের মনকে বুঝিয়ে নিরস্ত করতে থাকে, চেষ্টা করে স্ত্রীর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। কিন্তু মনের টান কখনোই সহজে মুছে ফেলা যায় না। স্ত্রী তখন বিধানের জীবনের মনের অনেকটা জায়গা দখল করে নিতে থাকে। বিধান বুঝতে পারে স্ত্রী তার জীবনে নানাভাবে পরিবর্তন করে দিতে শুরু করেছে। বিধান তখন এমন সব জায়গায় আড্ডা দিত যেখানে সে ক্রমশ অন্ধকার জগতের দিকে এগিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল ক্রমশ সে গভীরে তলিয়ে যাচ্ছিল। স্ত্রী তাকে জীবনের প্রকৃত গতিপথে ফিরে আসতে অনেক সাহায্য করেছিল। তবুও বিধান স্ত্রীর থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে চায়। কাকিমা তাকে বিশ্বাস করে স্ত্রীর দায়িত্ব দিয়েছিল। কাকিমার সেই বিশ্বাসকে সে কখনোই আঘাত করতে চায়নি। একদিকে স্ত্রীর প্রতি ভালোবাসা, অন্যদিকে বাকি সব কিছু। সাময়িকভাবে ভালোবাসা পরাজিত হয়। তাই স্ত্রী যখন ক্লাস 8-এ পাশ করে তখন বিধান তাকে পড়ানো ছেড়ে দিতে চায়। সে বুঝতে পেরেছিল এছাড়া তার সামনে আর কোনো রাস্তাই নেই। শেষ পর্যন্ত স্ত্রীর জেদের কাছে তাকে হার মানতে হয় এবং আবার পড়াতে হয় তাকে। বিধান বুঝতে পারে স্ত্রী ক্রমশ হারিয়ে যাচ্ছে তার ভালোবাসায়, সে নিজেও তাই। একদিন কাকিমা স্ত্রীকে ঠিকমতো পড়াতে হবে কথা বোঝানোর জন্য বাড়িতে ডেকে পাঠায়। সেই দিন আজও বিধানের জীবনের এক স্মরণীয় দিন। সেদিন সে একেবারে অন্তর দিয়ে স্ত্রীকে বুঝিয়েছিল ভালোভাবে পড়ার কথা। কাঁধে হাত রেখে বিধান বুঝিয়েছিল, বিধান জানে না এরই নাম কি ভালোবাসা। বিধান জানে না এই মেয়ের মধ্যে কি এমন আছে যা তাকে পাগল করে দেয়। বিধান জানে না সে কেন এই মেয়েকে ভুলতে পারে না। বিধান সত্যিই বোঝে না। এর স্ত্রীও কোনো রকম বাধা দেয়নি। বোধহয় স্ত্রী আগে থেকেই নির্ধানকে ভালোবাসতে শুরু করেছিল। এরপর আর বিধানের কিছু করার ছিল না। সে ভুলে যায় সামাজিক বাধা, সে ভুলে যায় বাস্তবের রুক্ষ ভূমি। তবুও বিধান স্ত্রীকে বলতে পারেনি তার ভালোবাসার কথা। কতদিন কত রাত সে কেঁদেছে, ভেবেছে স্ত্রীকে না পেলে তার তো বাঁচবে না সে। স্ত্রীকে জীবনের সহধর্মিণী হিসাবে না পেলে তো তার চলবে না। যে ভালোবাসায় তার কোনো বিশ্বাস ছিল না, সেই ভালোবাসায় ক্রমশ তাকে গ্রাস করে নিতে থাকে। দোলাচলের দ্বন্দ্বে তার জীবন কাটতে থাকে। এবং বিধান ও স্ত্রীর তথাকথিত প্রেমের সম্পর্ক চলতে থাকে। স্ত্রীও আস্তে আস্তে ওপরের ক্লাসে উঠতে থাকে। বিধান ক্রমশ সামাজিক সমস্ত বাধা ভুলে স্ত্রীকে ভালোবাসতে শুরু করে। তো হারিয়ে যেতে যেতে বিধান বুঝতে পারে একে ঘিরেই তার জীবন। তবুও মুখ ফুটে বলতে পারেনি, এতটাই বুদ্ধ ছিল সে। স্ত্রীও বোধহয় বুঝতে পেরেছিল বিধানের মনের অবস্থা, তাই সেই এগিয়ে আসে। সেই বিধানকে জানিয়ে দেয় সে তাকে ভালোবাসে, তাকে ছাড়া বাঁচবে না। বিধানের মনের না বলা কথা স্ত্রীর মুখ থেকে শুনে বিধান খুব খুশি হয়। মনের আনন্দে সে আত্মহারা হয়ে ওঠে। সামাজিক সমস্ত বাধা, মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্বকে পাশে সরিয়ে বিধানও জানিয়ে দেয় সেও স্ত্রীকে ভালোবাসে। দুটি মনের দুটি ভালোবাসার ভালো লাগার সূচনা হয়েছিল এভাবেই। এরপর বিধান ক্রমশ নিজেকে জড়িয়ে নিয়েছিল স্ত্রীর সঙ্গে। এরপর অনেক দিন কেটে যায়, তাদের ভালোবাসাও ক্রমশ বাড়তে থাকে। উচ্চ মাধ্যমিকে পাশ করে কলেজে ভর্তি হয় স্ত্রী। কলেজ ওঠার পর 1 বছর পর স্ত্রী চলে যায় কলকাতায় তার প্রিয় বিধানকে একা রেখে। হয়তো তারা দুজনেই এই সিদ্ধান্তটা নিয়েছিল তাদের ভবিষ্যতের কথা ভেবে, যে বিধান ও স্ত্রী একদিনও নিজেদেরকে না দেখে থাকতে পারতো না। তারা এখন অনেক দিন পর পর মিলিত হয়। তবুও বিধান জানে, হয়তো স্ত্রীও জানে, তাদের ভালোবাসা কখনোই কমবে না, বরং বাড়বে, ক্রমশ বাড়বে, বাড়তেই থাকবে। বিধান ও স্ত্রীর জীবনের অন্যতম স্মরণীয় দিন। এমন দিনের কথা বলা খুব কঠিন, কারণ তাদের জীবনের প্রতিটি দিনই স্পেশাল, প্রতিটি মিলনই মধুর। তবুও তাদের মধ্যে থেকে কয়েকটা দিন প্রথমেই বলতে হয় প্রথম দিনের দেখার কথা। প্রথম দিনের ভীরু লাজুক কৌতূহলী স্ত্রী আজও বিধানের মনের মধ্যে বিরাজ করে। আজও মনে হয়, আরে এই তো সেদিনের ঘটনা, আরে এই তো সেই ভীরু লাজুক মেয়েটা তার সামনে বসে আছে। স্ত্রী এখন অনেক বড় হয়ে গেছে। বিধানও আজও সেই ভীরু লাজুক ঠাকুর চোখের স্ত্রীকে খুব ভালোবাসে। আজও বিধান সেই ছোট্ট মেয়েটাকে বড় মিস করে। মাঝে মাঝে মনে হয় মানুষ কেন বড় হয়ে যায়, কেন একই অবস্থায় থাকে না।